ওই প্রতিষ্ঠানটা নিজেই বরং চাপে আছে। কিন্তু ওই সময় তা ছিল না। এই কালচারাল পলিটিক্সে এই যে আপনার পোলগুলোর ক্ষমতা বৃদ্ধি হ্রাস ঘটে, ওইটা বরং খুব আমি খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই আসলে, যে একই রবীন্দ্রনাথ যখন কিনা তিনি ভাষা লঘুকরণ অভিযোগে পড়ছেন, পরে আরেকটা জিনিস আবার তিনি স্ট্যান্ডার্ডাইজেশনের আইকন হয়ে দাঁড়াচ্ছেন, পার্টিকুলারলি শান্তিনিকেতনের স্থাপনার পর। ওইটা তো ধরেন, আমি বলতে চাচ্ছি, এটা তো ধরেন স্থির না। যে প্রতিষ্ঠানটা প্রায় মাকসুদকে প্রায় গ্রেপ্তার করিয়ে দেয়, অন্য একটা সময় খুব আকাঙ্ক্ষিত না, অন্যটা সময় খুবই চাপে থাকা, অন্যটা সময় তারা ছিলেন, অলরেডি 60s ছিলেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনার কথা শুনে এটাই মনে হচ্ছিল যে যেমন একটা সময় তো রবীন্দ্রনাথ সাবভার্সিভ ছিলেন, রেজিস্ট্যান্সের একটা আইকন, না যে এখন স্বাধীন দেশে আবার সেটা না, স্বাধীন দেশে তিনি হয়ে গেলেন একজন জাতীয় ফিগার। হ্যাঁ, যে আমরা আমাদের জাতীয়তাবাদী ধারণাই আমরা উপস্থাপন করলাম রবীন্দ্রনাথের কাজের ভিত্তিতে। আমাদের জাতীয় সঙ্গীত বলে না, যাই বলে না, ওই যে সেখানকার কালচারাল পলিটিক্সের কাজ যখন আমরা দেখি যেখানে একটা অ্যাটেনশন দেওয়া হয় যে এই আমাদের নতুন দেশের জাতীয়তাবাদী ধারণা কি হবে, এখানে বাংলা সংস্কৃতির স্থানটা কোথায় হবে এবং বাংলা সংস্কৃতি কি, এই জিনিসটাও যে এখানে যে দ্বন্দ্বটা চলে আসে, যে যেখানে ধর্মনিরপেক্ষতা এবং সেখান থেকে বাংলা বা বাংলা সংস্কৃতিকে কিভাবে আমরা এগুলোকে বুঝবো, হ্যাঁ, এই যে বোধ একটা তৈরি করা, যে আপনি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে রেকর্ডিংয়ের আগে, যে এই মেল্ডিংয়ের ব্যাপারটা, হ্যাঁ, যে কি করে ধর্ম বা সংস্কৃতি একত্রিত হয়ে লিঙ্গুইস্টিক একটা জায়গা থেকে একত্রিত হয়ে যায়। কারণ একটা সময় কিন্তু ছিল, আমার মনে আছে আমরা যখন বড় হচ্ছে মধ্যবিত্ত একটা পরিবারে, আমাদের কিন্তু মনে হতো না যে ধর্ম এবং সংস্কৃতি ভিন্ন দুটো জিনিস, বাঙালি এবং মুসলমান যে ভিন্ন দুটো জিনিস। আপনি ধর্মচর্চাও করতে পারেন, আপনি আপনার বাংলা সংস্কৃতির যেসব আপনি চান নেবেন, যেসব চান না নেবেন, এবং এখানে একটা ভিন্নতা থাকবে। হ্যাঁ, যে আমার বাঙালি মুসলমান পরিচয় এবং আপনারটা একই নাও হতে পারে, আপনার লবণ বেশি তেঁতুল কম এরকম একটা ব্যাপার থাকতে পারে, আমারও তাই। কিন্তু এখানে কারোর খুব একটা জায়গাতে খুব একটা সমস্যা, ধরেন 80 দশকের কথা বলছি, খুব একটা সমস্যা দেখা যায়নি। কিন্তু তার পরের দিকেই আমরা দেখি যেটা এটার একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাওয়া, যে কেন এখানে এই যে আপনি যদি আহমেদ সাফার বাঙালি মুসলমানের মনের কথাই বা বলেন, যে এখানে একটা কি এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে কিনা, এবং এটা কি আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স নাকি এটা এক ধরনের রাগ, যে কেন আমরা আরেকটু নিজেদেরকে জাহির করতে পারলাম না, আমাদের যে একটা সমন্বয়কারী একটা। আপনারই থেকে যদি বলি, আপনি যেমন বলছিলেন যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স নাকি রাগ, আমি ঘটনাচক্রে আহমদ সাফা সাহেবের এই বইটা আমাকে খুব ইমপ্রেস করে নাই কখনো, কিন্তু সেটা তো ধরেন ঢাকাতে বলাও খুব অনিরাপদ। কিন্তু আপনি যদি ওইভাবে আপনার কি মনে হয়, তো এখন যেটা যদি ওইভাবে দেখেন আর কি, একটা প্রস্তাব করি আমি, দেখেন খুব ইন্টারেস্টিং হলো যে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে একটা লিঙ্গুইস্টিক বাউন্ডারি যদি থেকে থাকে, গুজরাট বলুন, থাকে না, পাঞ্জাব বলুন, খুব মেজর যেগুলো ব্রিটিশ সময়কার, ওই অর্থে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে ভাবি, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এইখানে কিন্তু আপনার একটা মেট্রোপলিস, বড় মেট্রোপলিসের যে কালচারাল মেট্রোপলিস অর্থে বলছি, বড় বড় শহর অর্থে না, কালচারাল মেট্রোপলিসের কিন্তু আর কোনো ক্রাইসিস বড় সড়ো, আরেকটা হলো পাঞ্জাব, অমৃতসর, লাহোর এবং বাংলায় কিভাবে নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নতুন শ্রেণীর চেতনা গঠনে, এখানে খুব ওই যে রিডাকশনিস্ট বোকা ক্লাসের কথা বলছি না, যে তার যে কোরগুলো, কালচারাল ম্যানিফেস্টেশন অর্থে ঢাকা কলকাতার সম্পর্ক কিন্তু দেখেন হিস্টোরিক্যালি খুব কমপ্লিকেটেড। ঢাকা একটা 600, 700, 800 বছরের শহর, আর কলকাতা একটা তাৎক্ষণিকভাবে তৈরি হওয়া শহর, যেটা ক্রমাগত আপনার গুরুত্বপূর্ণ হতে শুরু করেছে সকল অর্থে। আর এই সামনের রেকর্ডটা দেখো মনে হচ্ছে যে আপনি এইচএমভিরও সদর দপ্তর প্রায় কলকাতা ভাবা হচ্ছিল, এবং মেজর মুম্বাই ফিল্মে বহুদিন পর্যন্ত কলকাতা রেকর্ডিং হতো, থাকে না। তো এই যে পুরো জিনিসটার তো একটা ক্ষয়ক্ষতি আছে, কনসিকোয়েন্স আছে তো একটা। যে কোনোভাবেই ঘটনাচক্রে রবীন্দ্রনাথ কলকাতা কেন্দ্রিক ছিলেন এবং অতুল প্রসাদ সেন লখনৌ কেন্দ্রিক ছিলেন, কোনো আলোচনা থাকে না, জিনিসগুলো। তারপরে যদি কোনো কারণে এমন যদি হতো যে 47 পরবর্তীতে দুটো বাংলা ভাষার খুবই বড় লোকাস, একটা 600 বছরের শহর, একটা 300 বছরের শহর, ধরুন
এই দুটো শহরের ভিতরে যে যোগাযোগগুলো কাল্পনিকভাবে হতে পারতো, কোনো সন্দেহ নেই তা হয় নাই, যেটা অন্তত পুস্তকের ক্ষেত্রে সারাক্ষণ বলা হয়, বাংলাদেশে বই পাওয়াই যায় না ইন্ডিয়াতে। ফলে যে লেন্স থেকে ধরেন 70 দশক অনওয়ার্ডস, মানে আমি আমার বয়সটাকে নিরাপদ বিবেচনা করে বলছি আর কি, যে যখন থেকে ধরেন এই কম্পিটিশনটা বাংলা অঞ্চলের চেতনা, মানে বাংলাদেশ অঞ্চলের চেতনাতে আছে, ততক্ষণে কিন্তু আসলে সিরিয়াস আপনার মানে ডিসপ্যারিটি বা বৈষম্যের দুটো শহরের, আমি একদম কিন্তু সাংস্কৃতিক যে চেতনার জায়গা থেকেই বলছি, যে মার্কা অর্থে, মানে একদম মানে স্মারক অর্থে। হ্যাঁ, না সেই কারণেই আপনি কি বলবেন যে আমাদের দেশে রবীন্দ্র চর্চা এরকম ধরনের একটা ধারণার কারণেই এরকম একটা ডেরিভেটিভ রূপ নেয় নিচে হয়তো, যে স্ট্যান্ডার্ডটা যেহেতু শান্তিনিকেতনে সেট করা হবে, হ্যাঁ, সেটার রেপ্লিকেশন হয়ে যায় আমাদের দেশের কাজটা। এবং এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশনও আছে, কারণ এই 60-এর দশক থেকে ছায়ানটের কারণে এবং পরবর্তী সময় আর অন্যান্য প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেখানে কিন্তু একটা সুযোগ ছিল যে এক বাংলাদেশি কালচার বা বাংলাদেশি অর্থে রাবীন্দ্রিক চর্চাটা করার, যে আমরা কোন রবীন্দ্রনাথকে নেব, রবীন্দ্রনাথের কোন কাজ আমরা নেব। কারণ এখানে কিন্তু তাদের জন্য এটা একটা চয়েস, কারণ রবীন্দ্রনাথের তো অগাধ কাজ, কিন্তু কোন রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ হবে সেটা ভাবার কিন্তু একটা জায়গা ছিল। যে রবীন্দ্রনাথকে কলকাতা নিয়েছে, যে রবীন্দ্রনাথকে শান্তিনিকেতন নিয়েছেন, এই সময়ে আমাদেরকে কি সেই রবীন্দ্রনাথকে নিতে হবে, নাকি আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব? কারণ এখানে যেমন আমার গবেষণার একটা জায়গা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দেখা কিভাবে চর্চাটা, মানে রবীন্দ্র চর্চাটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, যে যেমন একটা দিক হচ্ছে খুব পোশাকি, হ্যাঁ, যে সুন্দর করে শাড়ি পরতে হবে, সুন্দর করে টিপ লাগাতে হবে, ফুল লাগাতে হবে, টিপ না পড়লে আবার বাঙালি হলে কি করে, এই যে একটা দিক, যে হ্যাঁ সেটা কিন্তু যে রবীন্দ্রনাথকে ধারণ করার সাথে কিন্তু কোনো সম্পর্কই না, হ্যাঁ, এটা একটু আর্টিফিশিয়াল একটা জায়গায় না। কিন্তু আবার অন্যদিকে যেমন এই একটা চিন্তাধারা যে এরকম সময় রবীন্দ্রনাথ কী করতেন, তখন যেমন মনে হয় যে মানে ধর্মের মতোই একটা জায়গা, যে এই আমরা যেমন বলি আমরা এই গেমটা খেলতে পারি ইন এ লিটল বিট, যে রবীন্দ্রনাথ নাকি প্রত্যেকটা অনুভূতির জন্য গান লিখে গেছেন। হ্যাঁ, আমরা ওই খেলাটা খেলবো, আমরা একটা অনুভূতির নাম দিব, ওটা নিয়ে একটা গান বের করা যায় কিনা। আচ্ছা, আপনি যে গবেষণার জন্য যে প্রতিষ্ঠানগুলোতে যান, তো একটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত চর্চা মানে সাংগীতিক প্রতিষ্ঠানের বাইরে আর কোনো প্রতিষ্ঠান কি আছে আপনার লিস্টে গবেষণাতে, বা আর কোনো প্রতিষ্ঠান আছে যাকে রিলেট করা যায়? আমি নাটকের জায়গাটা কিছুটা দেখেছি, খুব একটা, যদিও রবীন্দ্রসঙ্গীতের মানে আপনার গবেষণার পপুলেশনের ভিতরে মূলত রবীন্দ্রসঙ্গীতের, যেহেতু আমাদের ধরে নিয়েছি সেটা, রবীন্দ্রসঙ্গীত ওটার একটা ব্যাখ্যা আছে, ওটা এখন না গেলাম। কিন্তু আমি যে যেমন রবীন্দ্রনাথের যেসব নাটক করা হয় বা করা হয়েছে সেগুলোরও একটা অ্যানালিসিস বা সেই নাটকগুলো দেখা, ওটার একটা দিক আছে। কিন্তু যে আমি যে জায়গাটা থেকে আসছি সেটা হচ্ছে যে এই যে আমরা যে বলি এরকম যে প্রত্যেকটা মুহূর্তের জন্য গান লিখে গেছেন, হ্যাঁ, যে এটাও কিন্তু একটা চর্চার ব্যাপার। হ্যাঁ, যে আমরা আমাদের মন খারাপে, আমাদের ভালো লাগায় আমরা কি করি সেই কাজটা, অথবা আমাদের প্রেমে বিরহে আমরা কি মনে করি রবীন্দ্রনাথকে স্পিরিচুয়ালি দেখা, এই একটা কাজ কিন্তু আমার মনে হয় ঘটেছে। হ্যাঁ, যেটা আরোপিত সেটা নাও হতে পারে, যে সেখানে একটা, কারণ আমি আমার কাজে আমি এটাই দেখার চেষ্টা করছি যে বাংলাদেশি কোন জিনিসটা, হ্যাঁ, আমাদের চর্চার মধ্যে কোনটা আমরা কলকাতা থেকে বা শান্তিনিকেতন থেকে শিখিনি, কোনটা আমরা নিজের মতো করে নিয়েছি। আমার মানে এই জায়গাটায় হয়তো আমরা নিজের মতো করে একটা করে নিয়েছি। হ্যাঁ, যে এই স্পিরিচুয়াল জায়গা থেকে, যে এখানে হয়তো ধর্মের সাথে কোনো সংঘর্ষ নাই, কারণ এটা মননের ব্যাপার, মগজের ব্যাপার, ধারণার ব্যাপার। এবং একটা জায়গায় একটু ক্রিটিক্যালি বলতে হয় যে সিস্টেম জাস্টিফিকেশনের ব্যাপার, যে যা হচ্ছে সব মেনে নিই, আমরা একটা গান মনে করে নিজেদেরকে সামলে নিচ্ছি, ঠিক আমরা দোয়া দুরুদ পরে যে কাজটা করি ওরকম একটা কাজ। তো ওই একটা বাংলাদেশি দিক আছে। কারণ এই বাংলাদেশি দিকটা আমি কেন বলছি, কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে নানান ধরনের ছাত্রছাত্রী আসে, মূলত ছাত্রী আসে। আমরা সেটা নিয়ে একটু আলাপ করতে পারি যে নারী এবং রবীন্দ্রনাথ এবং বাংলাদেশে কীভাবে রবীন্দ্র চর্চা একটা
নারীদের মধ্যেই থেকে গেছে, বা আমরা কেন যেন মনে করি রবীন্দ্রসঙ্গীতগুলো নারী কণ্ঠেই গাওয়া বা নারীদের জন্যই গাওয়া, নারীর চিন্তা ভাবনাকে মানে ওইটাতে মানে আপনার প্রসঙ্গ চ্যুত হয়ে যাক সেটা আমি চাই না, যা বলছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় ওটা একটা বড় একটা ডাইমেনশন এখানেও, যে প্রথমত বাংলাদেশে বহুদিন ধরেই সাংগীতিক চর্চা, ফেমিনিনিটি, এটা একটা মানে তৈরি হয়ে আছে, এবং বহুদিন পর্যন্ত ডান্স, ফলে এটা আমার মনে হয় একটা জেন্ডারের সম্পূর্ণ একটা আরেকটা সেটের প্রসঙ্গ আছে। কিন্তু আমি বলবো যে ওই জায়গাটাও একটু ওখানে একটা বাংলাদেশি ব্যাপার আছে, হ্যাঁ, যে ম্যারেজ মার্কেট থেকে বলেন বা ক্লাস পলিটিক্স থেকে বলেন যে মেয়েরা চুলো বাঁধবে, রাঁধবেও, সুন্দর গানও গাইবে, হ্যাঁ, সেই একটা জায়গা থেকে যে, এবং এইসব প্রতিষ্ঠানের কারণে যেভাবে একটা আমরা বলতে পারি একটা গণতান্ত্রিক একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, যে এখন সবাই গানটা শিখতে পারে। একটা সময় গুরু এসে, ওস্তাদজি এসে গান শেখাতেন, এখন আর সেটা প্রয়োজন হয়। এটা এই 80-র দশকের থেকেই শুরু। আমরা দেখি যে প্রচুর সংখ্যক মেয়েরা গান শিখতে যায়, বা যে আবার 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 ওই জায়গাতে ফিরে আসি যে এই যে বাংলাদেশি জিনিসটা কি, হ্যাঁ, যেখানে যে এতগুলো ছাত্রছাত্রী আসে, হ্যাঁ, এর মধ্যে অনেকেই দেখবেন যে আসলে ধার্মিক, অনেকেই হিজাব পরেন ইত্যাদি, এবং তারা কিন্তু কোনো সংঘর্ষ দেখছে না। কিন্তু আবার একই জায়গাতে আমরা এরকম প্রতিষ্ঠানও দেখি যেখানে তারা মনে করে যে হিজাব পরে রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া যায় না, গ্লাভস পরে ভারতনাট্যমটা করা যায় না, হ্যাঁ, যে ওখানে যে এই বিভাজনটা করা, যে না বাঙালি মানে আমরা মুসলমান পরিচয়টাকে আস্তে আস্তে মুছে ফেলতে হবে, এটা এক ধরনের সংঘর্ষ, যে বাংলা সংস্কৃতি বা সাংস্কৃতিক চর্চাকে আমাদেরকে উদ্ধার করতে হবে ধর্মের কাছ থেকে, হ্যাঁ, যে এখন এই জিনিসটা কি আমরা বাংলাদেশি অর্থে দেখব, নাকি সেখানেও একটা আরোপিত জায়গা আছে বলে মনে হয়? এখনো যে আপনার নিজেরই অনেক ভাবনা এগুলোতে, ফলে বলাই ভাবলাম আমরা আলাপে বসছি মাত্র, কিন্তু আমার মনে হয় যে প্রথমে এই জন্যই তো আধখানা, হ্যাঁ, আধখানাই হয়। আচ্ছা, দুজনে হলে জোড়া দিলে একটা হয়ে যেতে পারে। যেটা হয় কি, যে দেখেন আমরা যখন বলি যে রবীন্দ্রনাথ নিয়ে এখানকার সংকট, আমি খুব গোড়াতে একদম স্পষ্ট করি, আমাদের এখানে যদি বলি গড়ে শুধু রবীন্দ্রনাথ আপনার অপঠিত কিংবা অগৃহীত নন, একদম লিস্ট ধরে বলা যায়, সেটা হচ্ছে আপনার বঙ্কিমকে নিয়ে তো বিরাট সংকট আছে। আমি মনে করি না মাইকেল মধুসূদন দত্ত আদৌ পড়া হয়। আমি এও মনে করি না যে বেগম রোকেয়ার মানে নামের মার্কা ছাড়া ওনার কাজের মধ্যে ঢোকাঢুকির খুব একটা ইতিহাস আছে। আমি এমনকি এটাও মনে করি, বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখান থেকেও যদি বলি, মানে মীর মশাররফ হোসেনের প্রথম ধরে যদি চ্যালেঞ্জিং যে আপনার একটা ফিকশনাল ওয়ার্ক, বিষাদ সিন্ধু, মানে যেখানে চ্যালেঞ্জিং বলছি কারণ উনি তো একটা মহাকাব্যের ফর্ম করতে চেয়েছেন, আমার মনে হয় না এটাতেও কোনো কারোর আগ্রহ আছে। অতপ্রসাদ নিয়ে নেয়, দ্বিজেন্দ্রলাল নিয়ে নেয়, শওকত আলীও আদৌ পঠিত কিনা বাংলাদেশে, মানে সত্যি সত্যি বলতে গেলে গত 30-40 বছরের বাংলাদেশে এখানকার এই লোকেশনেরও যে আপনার শর্ট স্টোরি ফিকশন, ছোট গল্পের সামগ্রিক আয়তন খুবই সীমিত, মানে পাঠের আয়তন। ফলে আমি আসলে নাভিন ওইটাতে গুরুত্ব দিতে চাই যে রবীন্দ্রনাথ বড় আইকন, বড় মার্কা, মানে বড় তারকা, মহাতারকা, যে ভাষাতেই বলতে চাই, হ্যাঁ। এখন বড় তারকাকে নিয়ে আওয়াজটাকে বড় শোনা যাচ্ছে। আদারওয়াইজ যদি আমরা ভাবতে চেষ্টা করি যে কারা কারা পঠিত, তাহলে এইখানে বোধহয় কাটা পড়বেন মানে রোকেয়া, শওকত, আলী ওসমানরাও। মানে এই কারণেই আমি আসলে রবীন্দ্রসঙ্গীতটাই নিয়ে ভাবছি, কারণ তার অন্যান্য কাজ তো আছেই, কিন্তু সর্বজনীনভাবে তার কোন কাজ। এখন যেটা ঘটেছে এখানে লঘু সঙ্গীতের, যদি আমরা মাথায় রাখি যে লঘু সঙ্গীতের যে বাংলা অঞ্চলের যে মানে বিকাশ, এইখানে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেরই ইন্টারভেনশন মানে আপনি জানেন মানে চমকে দেওয়ার মতো আর কি, হ্যাঁ, মানে ভান্ডার। সত্যি সত্যি বলতে গেলে খুব যত্নবান হয়ে আমাদের অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং রজনীকান্তের নাম বলা জরুরি। আমি আসলে কারোর যদি ধর্মে আঘাত না লাগে তাহলে রামপ্রসাদের নামও বলবার পক্ষে, কারণ এগুলো ছাড়া আপনি লঘু সঙ্গীত বলছি খুবই কারণ আছে তো, 4-5 মিনিটে গাওয়া যায়, এবং যখন কিনা রেকর্ড কোম্পানি শুরু হলো তখন এক চাকতিতেই গানটাকে আঁটিয়ে ফেলা যাচ্ছে। এগুলো তো প্রোডাকশন সিস্টেমের সাথে সম্পর্কিত, মানে এটা যারা দেখতে চান না তাদেরকে সালাম জানাই, কিন্তু যারা দেখতে পারেন তাদেরকে তো থামানোর কোনো কারণ নেই। দেখতে পারি যে অন্তত আপনি HMVর বিকাশ ছাড়া রামপ্রসাদকে শুধুমাত্র আপনি অবমুক্ত করে দিতে পারেন,
যে ঠিক আছে উনি মাঠে ঘাটে কালীকে পেতেন, ওখানে গাইতেন। কিন্তু অন্যরা তো আপনার স্টুডিও পর্যন্ত গেছেন, সবাই গেছেন। রজনীকান্ত, ঠিক আছে অতুল প্রসাদ নিজে বেরোননি, উনি যদি জানতেন, উনি জীবিতকালেই তার অ্যালবাম শুনেছেন, তাই থাকে না? তার মানে তো আপনার একটা রেকর্ড কোম্পানির সাথেও তো এই মিউজিক প্রোডাকশনটা জড়িত। ততদিনে শাস্ত্রীয় সঙ্গীত ঠুমরি হিসেবে আসা শুরু করেছে, তাতেও 2 চাকতি লাগতো ঠুমরির, মানে লং প্লেতে। তো পয়েন্টটা হলো যে এই নতুন প্রোডাকশন সিস্টেমে ঠুমরি টপ্পার মতো অপেক্ষাকৃত লঘু সঙ্গীতের বাইরে একটা নতুন একেবারে জনরা তৈরি হয়ে গেল, যেখানে রবীন্দ্রনাথ পরপরই অতুল প্রসাদ দ্বিজেন্দ্র বা সমকালীন, একটু পরে নজরুল। তো ফলে আমরা কিন্তু আমরা পরিষ্কার 50-60 বছরের কথা বলছি, যখন রেকর্ডে গানের উৎপাদনে এরা হচ্ছে একদম মৌলিক কারিগর। ফলে এখন যদি প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলি, বরং ভাববার অবকাশ আছে যে কেন বাংলাদেশে রবীন্দ্রনাথ এবং নজরুলের বাইরে আর অন্যান্য যে এই যে লঘু সঙ্গীতের যে একটা বড় কারখানা, যদি শব্দটা ব্যবহার করতে পারি, লঘু সঙ্গীতের মানে প্রোডাকশন অর্থে কারখানা, এটা যে অপেক্ষাকৃত সহজেই শেখা যায়, তালিম নেওয়া যায় এবং অপেক্ষাকৃত সহজে ওই অর্থে মানে কালচারাল এক্সপ্রেশন অংশ হওয়া যায়, খেয়াল করে দেখলে বাংলাদেশ একেবারেই কিন্তু আপনার দ্বিমুখী হয়। এবং কোনো কোনো শহরে রবীন্দ্রসঙ্গীত শিখলে আর নজরুলগীতি শেখে না, নজরুলগীতি শিখলে আর রবীন্দ্র সঙ্গীত শেখে না, বা নজরুল সঙ্গীত, আমি প্রায়শই নজরুল সঙ্গীতও বলি। তো এই নজরুল এটাও আছে এবং বলাও হয়ে থাকে। দেখেন আপনি স্টাইলাইজেশন, যেটাকে পারফর্মিং স্টাইলের কথা বলেন, বলাও হয়ে থাকে যে নজরুলের গানের মানে দক্ষতা অর্জন করলে আর সে রবীন্দ্রসঙ্গীত গাইবার যোগ্যতা রাখে না, বা ভাইস ভার্সা। যদিও কিনা বাস্তবে এর থেকে অনেক প্রমাণ আছে, কিন্তু অন্তত ইন্ডাস্ট্রি চায় না। কিন্তু খেয়াল করে দেখেন HMV কিন্তু চায়নি কখনো যে একই লোক দুটোই গান, খুব খুব স্পেশালাইজেশনটা কীরকম গুরুত্বপূর্ণ। এই নিয়মের কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছেন যারা তৃতীয় একটা ধারাতে বড় তারকা। মান্না দে একটি নজরুলগীতিও গেয়েছেন, মানে হয়তো একটা অ্যালবাম পাবেন, তাই তো, এরকম 2-একটা ক্ষেত্রে, অথবা লতা মঙ্গেশকরকে নিয়ে এসে গাওয়ানো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, মানে আমি খারাপ বলছি, সবই গাইতে পারেন, হ্যাঁ, বা উনি এত বড় তারকা, মানে ওনাকে দিয়ে গাওয়ানো একটা প্রজেক্টের অংশ ছিল। ফলে আমি আসলে এই কালচার ইন্ডাস্ট্রির বাইরে কোনো আইকনকে দেখতে পারি না, ইনক্লুডিং রবীন্দ্রনাথ। দেখতে পারি না মানে দেখবো না, মানে আমৃত্যু যদি আমার মাথা না খারাপ হয়, তো ওই কালচার ইন্ডাস্ট্রি ধরেন 10 আসতে আসতেই 20 আসতে আসতেই গ্রামোফোন রেকর্ড কোম্পানি কীভাবে মিউজিককে পারসিভ করা শুরু করলো এবং তার থেকে বড় কথা ম্যানুফ্যাকচার করতে শুরু করলো, সেইখানে খুব গুরুত্বপূর্ণ যে ওদের যদি বলি রিকনসেপচুয়ালাইজ রোল কী দাঁড়ালো। নজরুল কিন্তু সেই সময় একদম মানে আপনার হয় না, তার কি বলা যায়, নজরুল জানেন বোধ হয় এটা, যে উনি স্টুডিওর পাশে বসে তখনও গান লিখছেন, তখন উনি সুরের ডিজাইন, পাশে বসে আছেন ইন্দুওয়ালা বা আঙুরওয়ালা বা তার তখনকার বন্ধুরা, তারা গলায় সাথে সাথে টাটকা নিচ্ছেন, ওখান থেকে উনি বানাচ্ছেন পাশের ঘরে, এখানে রেকর্ডিং হচ্ছে। তো এই যে মানে এই সম্পর্কটা ছাড়া তো আসলে অন্তত আমরা যা বিষয় নিয়ে ভাবছি, অন্তত মিউজিকের ক্ষেত্রে আমি সম্পর্কটা সমেত দেখতে চাই আসলে। তো এখানে মানে বাছাইগুলোর ক্ষেত্রে প্রায়শই ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কটা বিবেচনা করা হয়নি। ছোট্ট আরেকটা, একটু লম্বা হয়ে গেল যদি আপনি মাফ করে দেন, ছোট্ট আরেকটা জিনিসও মনে পড়ছে যে এর বাইরে আছে অজস্র প্রোপাগান্ডা, যেগুলো কোনো মাথামুন্ডি নেই। আমি ঘটনাচক্রে কাকতালীয় গত 2 দিন ইন্টারনেটে, আমি এর আগেও করেছি কিন্তু গত দিনে নিবিড়ভাবে জিন্নাহ সাহেবের ফ্যামিলি ফটোগ্রাফ করছিলাম, মানে বের করছিলাম, আমি ব্যবহারই করবো আর কি ক্লাসে। বিশেষ করেন এই ফটোগ্রাফগুলো এমন না যে আমার আগে দেখা না, কিন্তু এখন তো ইন্টারনেটে সুলভ। ওনার ফ্যামিলি ফটোগ্রাফের যদি আপনি মানে ওনার বাড়ির নারীদের যদি আলাদা করে জিন্নাহ সাহেবকে সরিয়ে আমাদেরকে দেখানো হয়, তাহলে আপনি ঠাকুরবাড়ির ছবি বলে ভুল করতে পারেন। মানে শাড়িটা ওই যে আমরা যেটাকে আটপৌরে বলি, পাটটাকে এইভাবে ঝুলিয়ে দিয়ে ওর বোন, আচ্ছা ফাতিমা জিন্নাহ আরেকটু যেটাকে 70-এর দশকে বলতো মঠ, হ্যাঁ, মানে আঁচল টানটা উনি পলিটিক্স করতেন। ফলে আপনি 4টা ছবি পাশাপাশি রাখলেই দেখা যাবে যে কী পরিমাণ তথাকথিত ঠাকুরবাড়ি মার্কা ছবি। কারণ 30-এর দশকে লাহোর বলুন, লখনৌ বলুন আর কলকাতা বলুন, যেগুলোকে এখন অনেক সময় ঠাকুরবাড়ির মার্কা হিসেবে দেখা হয় বা প্রোপাগান্ডা করা হয়, অন্তত জেন্ডার যেহেতু প্রসঙ্গটা আসলো, মানে ঠিক আছে, কোনো সন্দেহ নেই জিন্নাহ সাহেবের কোনো বোনই টিপ পড়েন নাই, কিন্তু আপনি যদি আঁচলটাও দেখেন, মানে স্টিল ছবি তো, কিন্তু দেখা যাচ্ছে তো আচ্ছা, পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু আমি বলতে চাচ্ছি তার মানে হচ্ছে কতগুলো মার্কা, যেগুলো মার্কা ধরে ধরে গালাগালি করা হয়, কিন্তু নট নেসেসারিলি যে তার মানে এভাবে দেখার কোনো অবকাশ আছে। আপনি 30-এর দশকে কংগ্রেস করতেন এবং মুসলিম লীগ করতেন এমন অনেক নারীদের আপনি একই রকম ফটোগ্রাফ বের করতে পারবেন। এবং সত্যি সত্যি কয়দিন আগে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, রাদার বাংলাদেশে যে ধরনের তর্ক চলে তাতে উনি মিসফিট আপনি জানেন যে কী বলছি আমি, তো থাকে না, মানে আপনি বাংলাদেশেই বরং একজন মানে ঘাড় পর্যন্ত চুলালা লোককে আদৌ
উপদেশটা করা হবে কি না যে আপনি জানেন যেটা এটা। ফলে এগুলো কখনো কখনো এত এত সব মানে ওই সময়কার হইচইয়ের মধ্যে পড়ে, তাই না? আমি জানি না, আপনি কাজ করতে গিয়েও তো দেখছেন যে যারা এই যে বলছেন যে প্রত্যেকটা মুহূর্তের জন্য একটা অনুভূতির গান লিখে রেখেছেন, হ্যাঁ, তাদেরকে যদি আপনি বলছিলেন একটা খেলা করবেন, তাদেরকে যখন উদাহরণ দিতে বলেন তখন কি তারা দিতে পারেন? আপনি বলেন। মানে আপনি তো না, এই খেলাটা আমার খেলা হয়নি, আমি জানি না। বলেন কি ধরনের হতে পারে? আচ্ছা, আপনার অনুভূতি এখন কি হচ্ছে? আপনি কি অনুভূতি? আমি জানি না, মানে আমার অনুভূতি কি মানে। আচ্ছা, তাহলে এটা জি, আমরা যেহেতু হাসছি, আপনি রবীন্দ্রনাথের হাস্যোজ্জ্বল কোনো ছবি দেখেছেন? রবীন্দ্রনাথের না, রবীন্দ্রনাথ হাস্যোজ্জ্বল ছবি দেখি নাই, তবে রবীন্দ্রনাথের কণ্ঠে খুবই বাজে রেকর্ডিং তখন,